গল্পটি শুরু হয় আমরা একটি মেয়েকে বরফ ঢাকা একটি এলাকার মধ্য দিয়ে দৌড়তে দেখি। জায়গাটা ছিল নরওয়ে। মেয়েটি প্রাণ বাঁচাতে খুব দ্রুত দৌড়াচ্ছিল কারণ জম্বিরা তার পিছু নিয়েছে। সে নিজেকে বাঁচানোর জন্য যত সাধ্য চেষ্টা করছিল কিন্তু পালাতে পারেনি। যখন তারা তাকে ধরে ফেলে তখন তারা তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা একটি গাড়িতে কিছু লোককে দেখতে পাই। এই লোকগুলো সবাই বন্ধু ছিল। তারা একটি উৎসবে যাচ্ছিল। জায়গাটির নাম ছিল অক্স। এই জায়গাটি ছিল পাহাড়ের ঠিক পিছনে যেখানে ভেগাসের বন্ধু থাকতো এবং তার বন্ধু কেভিনও সেখানে উপস্থিত ছিল। এই বন্ধুরা সেখানে সময় কাটাতে যাচ্ছিল। মেয়েরা যে পথে যাচ্ছিল তার বিপরীত পথ দিয়ে যাচ্ছিল। এখানে প্রবেশ করার সাথে সাথেই তারা তাদের গাড়িগুলো বাইরে পার্ক করে, কারণ বরফের কারণে সম্ভবত বিপদের আশঙ্কায় তাদের গাড়ি আর সামনে যেতে পারছিল না। এরপর ব্যাগাটা তার স্নো বাইকে চড়ে বসে প্রথমে যেতে শুরু করে এবং তারা সবাই তাকে অনুসরণ করে। কিছুক্ষণ পর আমাদের দেখানো হয় যে তারা সবাই কেবিনে পৌঁছে গেছে এবং বরফ উপভোগ করে দারুণ সময় কাটাচ্ছে। তখন রাত। লিভ নামের একটি মেয়ে সেখানে একটি পায়ের শব্দ শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে সে কেবিনে যায় যেখানে সবাই উপস্থিত ছিল। লিভ তার বন্ধুদের বলছে সে বাইরে কিছু একটা দেখেছে, কিন্তু তারা তাকে একদমই বিশ্বাস করে না। তারা সেটা কি তা দেখতে সেখানে যায় কিন্তু কিছু দেখতে পায় না। ঠিক তখনই একজন অপরিচিত লোক এসে তাদের কাছে এক কাপ কফি চায়। সে তাদের কফি এবং পোশাক পান করতে শুরু করে। সে এমন ভাবে আচরণ করে যেন এটা তার নিজের বাড়ি এবং সে এর মালিক। তারপর লোকটি জায়গাটির অন্ধকার অতীত সম্পর্কে বিস্তারিতভাবে বলতে শুরু করে। সে ব্যাখ্যা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু নাৎসি এই জায়গাটি দখল করেছিল। সেই জায়গার দায়িত্বে থাকা লোকটি ছিলেন কর্নেল হার্টজো। নাৎসিদের লোকেরা সেখানকার বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল এবং তারপর তারা তাদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তারা হেরে যাচ্ছে তখন তারা পালিয়ে যায়। তারা সেখানকার মানুষের জন্য খুব কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। রাগের মাথায় তারা তাদেরকে ধরে হত্যা করে। তার সৈন্যরা পালিয়ে যায় এবং তার ক্যাপ্টেনও পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু সেখানে এত ঠান্ডা ছিল যে সে মারা যায়। সে বলে, আমি নিশ্চিত যে আজও এখানে অনেক অশুভ শক্তি বিদ্যমান এবং আমি চাই তারা যেন কখনো জেগে না ওঠে। এই কথা শুনে রায় নামের এক বন্ধু লোকটিকে নিয়ে হাসতে ও ঠাট্টা করতে শুরু করে। সে বলে, আমরা এসব একদমই বিশ্বাস করি না কারণ আমরা মেডিকেলের ছাত্র। সে আরো বলে, ওইসব অশুভ শক্তির প্রতিকার কি তা আমরা জানতেও চাই না। এই কথা শুনে যে লোকটি এসেছিল সে তার গলা চেপে ধরে বলে, যদি শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তাহলে এর কোনো চিকিৎসা কি তোমাদের কাছে আছে এবং সেই পরিস্থিতিতে তোমরা কি করবে? সে ওই লোকগুলোকে সতর্ক করে সেখান থেকে চলে যায়। কিছুটা পথ যাওয়ার পর সে তার গাড়িতে পৌঁছায়। এমন সময় হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সেই শব্দটা কি সে তা দেখতে পেরে যায়। সে দেখে যে তার ঠিক সামনে একটা জম্বি দাঁড়িয়ে আছে। যে মাত্র সে দূরে পালাতে যাবে আরেকটা জম্বি তার কাছে এসে তার গলায় কামড় বসায়। সাহস সঞ্চয় করে সে তার তাঁবুতে ফিরে যায়, কিন্তু জম্বিটা সে একই তাঁবুতে ঢুকে তাকে সেখানে খুব খারাপভাবে হত্যা করে ফেলে। মৃত লোকটির কথা শুনে ব্যাগাট গভীরভাবে প্রভাবিত হয় এবং সে তার বন্ধু সারার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে। পরদিন সে তার বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে তার বন্ধুদের বলে, আমি যদি কালকের মধ্যে না ফিরি তাহলে তোমরা সবাই যেন আমার গায়ে থেকে সাহায্য চাও। এরপর সে চলে যায়। সে চলে যাওয়ার সাথে সাথে সবাই আবার বরফের মধ্যে আনন্দ করতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই যে গত রাতে লোকটির কথা কেউ গুরুত্বের সাথে নিচ্ছিল না। এদিকে ব্যাগার স্যারকে খুঁজতে খুঁজতে সেই লোকটির তাঁবুর কাছে পৌঁছায়। গত রাতে সেই লোকটিকে হত্যা করেছিল। সে তারা বাইক থেকে নেমে তাঁবুর দিকে যায়। সেই লোকটিকে মৃত দেখতে পায়, খুব খারাপভাবে খুন করা হয়েছে। এরপর সে রক্তাক্ত কিছু পায়ের ছাপ দেখতে পায়। সে জানে না যে পায়ের ছাপগুলো কোন দিকে গেছে, কিন্তু সে সেগুলো অনুসরণ করে এবং শেষে একটি খাদে পড়ে অজ্ঞান হয়ে যায়। অন্য একটি দৃশ্যে আমরা কেবিনের ভিতরে সবাইকে দেখতে পাই। তারা একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে তারা অবাক হয়ে যায়। তারা দেখে যে বাক্সটি সোনা দিয়ে ভরা। তারা ভাবতে থাকে এত সোনা কোথা থেকে এলো। তখন তাদের মনে পড়ে যে সোনা চুরি করে পালানোর সময় লোকটি তাদের যে সোনার কথা বলছিল এটা সে একই সোনা। মার্টিন বলে, না না তোমরা ভুল করছো। এরপর আমরা আয়ারল্যান্ডের নামের একটি ছেলেকে দেখতে পাই যার পিছনে একটি মেয়ে ছিল। আয়ারল্যান্ড ফিরে আসে কিন্তু মেয়েটি ফিরে না। সে তখনও বাইরে। সে বাড়িতে ছিল কারণ তার মনে হচ্ছিল কেউ তার সাথে মজা করবে। তার সন্দেহ হতে শুরু করে যে বাইরে থেকে কেউ তাকে দেখছে। যখন সে এইসব ভাবছিল হঠাৎ একটি জম্বি তাকে আক্রমণ করে। সে চিৎকার করে কেবিনের দিকে দৌড়ে যায়। কেবিনের ভিতরে সবাই জোরে গান বাজাচ্ছিল, তাই মেয়েটির আওয়াজ তাদের কানে পৌঁছায়নি। হানা তার আওয়াজ শুনতে পায়। সে গান বন্ধ করে বাইরে তাকায়। হঠাৎ জো তাকে ধরে নিয়ে গেল। সে অনেকক্ষণ বাইরে তাকিয়ে রইল কিন্তু কিছুই দেখতে পেল না। সে বলল, আমার কেমন যেন লাগছে। এরপর সে তার 3 বন্ধুকে নিয়ে তাকে খুঁজতে বাইরে গেল, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। তাকে খুঁজে না পেলেও তারা সারার একটি ব্যাগ খুঁজে পেল। সেখান থেকে জায়গাটা নিয়ে তাদের সন্দেহ আরো বাড়তে লাগলো। এইসব কথাবার্তার মাঝে হানা জানালার বাইরে তাকিয়েছিল। এমন সময় মেয়েটি এখানে চলে আসে।
আসে। সে তার সামনে এসে দাঁড়াতেই ভয় পেয়ে গেল। মেয়েটিকে দেখা মাত্রই সে বুঝতে পারল যে তার মাথাটাই জম্বিদের নিয়ে এসেছিল। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার কারণে লিবও বাইরে তাকাতে শুরু করে। সেখানে চিৎকার করছে তা দেখার জন্য। হঠাৎ জম্বিগুলো তার চুল ধরে নিজেদের দিকে টানতে শুরু করে। সবাই তার সাহায্যে এগিয়ে আসে। অনেক কষ্টে তার চুল ছাড়িয়ে দেয় এবং সাথে সাথে দরজাটা বন্ধ করে দেয়। জম্বিগুলো এত শক্তিশালী আর সংখ্যা এত বেশি ছিল যে তারা সবাই চারদিক থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে হান্না একটা জম্বির হাত কেটে ফেলে। আর তখনই সে বুঝতে পারল যে এরা নাচছে জম্বি। আয়ারল্যান্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং সবাইকে নিজেদের খেয়াল রাখতে বলে যাতে জম্বিগুলো তাদের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক তখনই একটা জম্বি তার মাথায় ধরে তাকে মেরে ফেলে। অন্য একটি দৃশ্যে পায়সা অনুসরণ করতে গিয়ে অজ্ঞান হয়ে একটি গর্তে পড়ে যাওয়া ব্যাঘাট জ্ঞান ফিরে পায় এবং দেখে যে সে একটি গুহায় আটকা পড়ে আছে। সে এক টুকরো কাঠ তুলে নেয়, আলো জ্বালানোর জন্য একটি মশাল জ্বালায় এবং ব্যাপারটা খতিয়ে দেখতে এগিয়ে যায়। তখন সে বুঝতে পারে যে এটি একটি গোপন পথ এবং সেখানে অনেক জিনিসপত্র রয়েছে। ব্যাঘাট যে জমিদের সাথে লড়াই করছিল তাদের ধরে ফেলে। সে জমিদের মারতে শুরু করে এবং দুজনে একটি উঁচু পাড় থেকে পরে ঝুলে পড়ে। ঠিক তখনই ঝুলন্ত জমিটি ব্যাঘাটের গায়ে কামড় দেয়। তবে সে জমিটি অতল গহ্বরে ফেলে দেয় এবং একটি দড়ি ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নিজের জীবন রক্ষা করতে সক্ষম হয়। এদিকে হানা এবং লিভ জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু তারা আলাদা হয়ে যায়। একটি জম্বি লিভকে তাড়া করে তাকে ধরে ফেলে এবং তার শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। মারা যাওয়ার আগে সে একটি বৈদ্যুতিক শক পায়, যার ফলে সে সমস্ত জম্বিদের সাথে নিজেকে উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে জম্বি ক্যাপ্টেন কর্নেল হাজু এসে পৌঁছায়। হান্না পাহাড়ে চড়ে দাঁড়িয়ে সাহায্যের জন্য তাকায়, কিন্তু যখন সে কিছুই খুঁজে পায় না তখন সে বরফ ভাঙতে শুরু করে। বরফ ভেঙে যায় এবং তার পিছনে জম্বিটি তার সাথে অতল গহ্বরে পড়ে গিয়ে তার জীবন বাঁচায়। সে জ্ঞান হারায় এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে বরফের নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পায়। তার সাথে সেই জম্বিটিও ছিল, যেটি একই বরফের নিচে চাপা পড়েছিল কিন্তু তখনও জীবিত ছিল। সে পালিয়ে যায় এবং জম্বিটিকে মেরে ফেলে। ব্যাঘাট যার গলা কাটা ছিল সে তার গলা সেলাই করে তার বাইকে একটি বন্দুক রাখে এবং চলে যায়। মার্টিন এবং রয় জম্বিদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য একটি বাড়িতে লুকিয়েছিল যাতে তারা গোপনে তাদের হত্যা করতে পারে। রয় বাইরে একটি আগুনের বোতল ছুঁতে চেষ্টা করে, কিন্তু সেটি বাড়ির ভিতরে বিস্ফোরিত হয়ে পুরো বাড়িটি আগুন ধরিয়ে দেয়। তারা দুজনে একটি চালাঘরের দিকে দৌড়ে যায়। তারা সেখানে প্রচুর সরঞ্জাম পড়ে থাকতে দেখে তারা জম্বিদের সাথে লড়াই করার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তারা বেরিয়ে আসার সাথে সাথে জম্বিদের একটি বাহিনী এসে হাজির হয়। সেই অস্ত্রগুলো ব্যবহার করে তারা একে একে তাদের হত্যা করতে শুরু করে। তারা জম্বিদের মরতে দেখলো। জম্বিরা একের পর এক আসতেছিল। এমন সময় হঠাৎ ভেগাস এসে তার মেশিন গান দিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং সবাইকে মেরে ফেললো, কিন্তু জম্বিরা থামলো না। তারা কোনো পদক্ষেপ নিচ্ছিল না। তারা একের পর এক আসতেছিল এবং ভেগাস তাদের হত্যা করছিল, কিন্তু এবার হঠাৎ করে একদল জম্বি তাদের আক্রমণ করে এবং তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। এই দৃশ্য দেখে মার্টিন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগের মাথায় তাদের হত্যা করতে শুরু করে। যখন সে তাদের হত্যা করছিল তখন হানা ঘটনাস্থলে এসে মার্টিনের পিছনে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল হানাও একজন জম্বি। কিছু না বুঝে সে কুড়াল দিয়ে তার গায়ে আঘাত করে এবং তাকে আক্রমণ করে। সে গুরুতরভাবে আহত এবং মারা যেতে শুরু করে। এই দৃশ্য দেখে মার্টিন খুবই দুঃখ পায়, কিন্তু এটা অনুশোচনা করার সময় ছিল না, বরং নিজের জীবন বাঁচানোর সময় ছিল। তার সামনে জম্বিদের একটি বাহিনী ছিল। মার্টিন তাদের হত্যা করতে শুরু করে, কিন্তু তখন একটি জম্বি তাকে আক্রমণ করে এবং হত্যা করার চেষ্টা করে। এইখানে দেখা যায় যে যখন জম্বিটি মার্টিনের হাতে কামড়াচ্ছিল তখন তার সেই রাতের লোকটির কথা মনে পড়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে কুড়ালটি নিয়ে নিজের হাত কেটে ফেলে। হাত কাটার পর তাকে বেশ খুশি এবং হাসতে দেখা যায়, কারণ সে ভাবে যে সে তাদের মতো জম্বি হয়ে যাবে না। হঠাৎ মাটি ফুঁড়ে একটা জম্বি ফিরে এসে তার পায়ে কামড়াতে শুরু করে, খুব জোরে কামড়াতে থাকে। মার্টিন চিৎকার করে ওঠে এবং রাগে উন্মত্ত হয়ে পা দিয়ে জম্বিটাকে লাথি মারতে শুরু করে। তারা একসাথে সব জম্বিকে মেরে ফেলে, কিন্তু একমাত্র বেঁচে থাকে তাদের ক্যাপ্টেন হারজো। তারা হাজুকে সেখানে ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তারপর তারা হাজুকে জোরে চিৎকার করতে এবং কথা বলতে দেখে সে তার মাতৃভাষায় কথা বলতে থাকে এবং মাটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। একে একে মৃত জম্বিগুলো উঠে দাঁড়ায় এবং আবারও একটি সেনাবাহিনী গঠন করে। এটা দেখে তারা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। হাজুর কাছে একটি হাতুড়ি পড়েছিল এবং সে সেটা তুলে নিয়ে তাদের দিকে দৌড়ে যায়। তারপর একটি ঝোপে আটকে যায় এবং হাজু হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। একটি ঢাল তার পেটে ভেদ করে যায়, যার ফলে তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। এরপর হাজু রয়ের কাছে যায়, তার পকেট থেকে একটি ঘুড়ি বের করে পরীক্ষা করে। এটা দেখে রয় যে কেবিনে তারা থাকছিল সেখানে পালিয়ে যায়। রয় দেখে যে কেবিনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সে সোনার বাক্সটি তুলে নেয়। ঠিক তখনই হাজু তার সৈন্যবাহিনী নিয়ে এখানে হাজির হয়। রায় সোনার বাক্সটি জম্বি ক্যাপ্টেন হাজুর হাতে তুলে দেয়। এটা দেখে হাজু স্বস্তি পায়। রায় প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। সে তার
তার গাড়ির কাছে পৌঁছে দরজাগুলো ভিতরে ঢুকে পড়ে। সে যে মাত্র গাড়িটা চালু করতে যাবে ঠিক তখনই হান্নার গোপন রাখা মুদ্রাটা তার পকেট থেকে পড়ে যায়। ঠিক তখনই হাজু এসে হাজির হয়। এই মুদ্রাটা দেখে সে তাকে মেরে ফেলার জন্য গাড়ির কাজ ভাঙতে শুরু করে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। শেষে যে সিনটা, এটা কিসের ইঙ্গিত দিয়েছে? এটা কি ইঙ্গিত দেয় না যে পূর্বে যে ডাকাতি করেছিল তার মালামালের জন্য তারা এখনো বেঁচে আছে? গল্পের মূল থিম আমি তোমাদের ছোট্ট করে বলি। বরফে ঢাকা নরে এক নির্জন পাহাড়ে কেবিনে সুরে ভয়াবহ এক জম্বি ধ্বংসলীলা। একদল মেডিকেল ছাত্র ও বন্ধু মজা করতে গিয়ে একটে যায় এক অজানা অন্ধকার সত্যের মধ্যে। প্রথমে তারা এটাকে শুধু গল্প পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই জায়গার বরফের নিচে লুকিয়ে আছে নাৎসি সময়ের ভয়ঙ্কর ইতিহাস এবং জীবন্ত জম্বি সেনাবাহিনী। একদিকে পাশা লড়াই, অন্যদিকে নির্মম মৃত্যু। কে বাঁচবে আর কে হারিয়ে যাবে এই বরফের নরকে, এটাই দেখানো হয়েছে এই গল্পে আমাদেরকে। ভিডিওর নিচে মুভির নাম দেয়া থাকবে। এটা একটা হরর সার্ভাইভাল জম্বি থ্রিলার গল্প। এখন একটা প্রশ্ন হলো, এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বা বর্ণনা ভিত্তিক, কোন বাস্তব ঘটনার সাথে এর সম্পর্ক নেই। এটি শুধুমাত্র বিনোদন ও গল্পের বলার উদ্দেশ্যে তৈরি। আসলে কি তাই? আসলে সত্যি বলতে যুদ্ধের সময় যে তাণ্ডব চালিয়েছে এই কারণে তাকে এখানে